প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমার থাকবে ভৌত পরিবেশ থেকে আলো, ভৌত পরিবেশ থেকে চুম্বক, ভৌত পরিবেশ থেকে তড়িৎ, আর তোমায় থাকবে ভৌত পরিবেশ থেকে পরিবেশ বান্ধব শক্তি, আর থাকবে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। তোমাদের ভৌত বিজ্ঞান মোট থাকবে 4টি অধ্যায়: আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি। আর জীবন বিজ্ঞান থেকে থাকবে একটি অধ্যায়: পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। প্রতিটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু ফুল মার্কস 5 থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, মোট 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, একটি স্বপ্রভ বস্তু হলো আয়না, সূর্য, চাঁদ না বই? উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন, সুচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া প্রতিকৃতি, প্রতিবিম্ব না প্রচ্ছায়া? উত্তর হবে প্রতিকৃতি। পরের প্রশ্ন, বর্ণালীর সৃষ্টি হয় আলোর প্রতিফলনের জন্য বা প্রতিফলন ধর্মের জন্য, প্রতিসরণের ধর্মের জন্য, বিচ্ছুরণের ধর্মের জন্য, বিকিরণের জন্য? উত্তর হবে বিচ্ছুরণের ধর্মের জন্য। পরের প্রশ্ন, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক, মেরুবিহীন চুম্বক, চুম্বক শলাকা? উত্তর হবে কৃত্রিম চুম্বক। পরের প্রশ্ন, চুম্বকের মেরুর সংখ্যা হলো 1টি, 2টি, 4টি না 5টি? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিতে গরম হতে যে তার সাহায্য করে তা হলো ট্যাংস্টেন, নাইক্রোম, তামা না ফিউচার? উত্তর হবে নাইক্রোম। তাহলে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে নাইক্রোম তার। পরের প্রশ্ন, জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন না নাইট্রোজেন? উত্তর হবে মিথেন। তাহলে জৈব গ্যাস বা বায়োগ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। 2 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই? উত্তর হবে আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। পরের প্রশ্ন, কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? উত্তর হবে লাল আলোর। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন। পরের প্রশ্ন, এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? উত্তর লিখবে চুম্বকৃত স্ট্রিপ। পরের প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি? উত্তর হবে ট্যাংস্টেন ধাতু। পরের প্রশ্ন, টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে বলে? উত্তর হবে ফিলামেন্ট। পরের প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলে? উত্তর হবে পেট্রোলিয়াম। তাহলে একটি তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ঘষা কাজ ড্যাশ মাধ্যমের উদাহরণ তুলে নেবে ঈষৎ স্বচ্ছ। তাহলে ঘষা কাজ ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। পরের প্রশ্ন, মোমবাতি একটি ড্যাশ বস্তুর উদাহরণ তুলে নেবে স্বপ্রভ। তাহলে মোমবাতি একটি স্বপ্রভ বস্তুর উদাহরণ। পরের প্রশ্ন, ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়? উত্তর হবে তাপীয়। পরের প্রশ্ন, মেরুজ্যোতি সাধারণত দেখা যায় ড্যাশ অঞ্চলে? দেবে মেরু অঞ্চলে। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তরে যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে কেন? তার সঙ্গে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। 1+2। অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখার কারণ, সামনে গাড়ির ড্রাইভার তার গাড়ির আয়নায় পার্শ্বীয় পরিবর্তনের কারণে সোজাভাবে অ্যাম্বুলেন্স লেখাটি দেখতে পায়, তাই তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ 2টি সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। ছায়ার সংজ্ঞা দাও, তার সঙ্গে যে এক্স রশ্মি কীভাবে কাজ করে বা এক্স রশ্মি কী কাজে ব্যবহার করা হয়। 1+2। ছায়ার আলোর গতিপথে কোনো বাধাদানকারী অস্বচ্ছ বস্তু থাকলে তার পিছনে পর্দায় বস্তুটির যে অন্ধকার আকৃতির সৃষ্টি হয় তাকে ছায়া বলে। এক্স রশ্মির ব্যবহারিক উপকারিতাগুলি হলো: 1, মানবদেহে কোনো অংশে হাড় বা মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলে ভাঙা হাড়ের অবস্থান বুঝতে হলে এক্স রশ্মি প্রয়োগ করা হয়। টিউমার বা ক্যান্সারে আক্রান্ত মানুষের অঙ্গের অবস্থান জানার জন্য
এই এক্স রশ্মি প্রয়োগ করা চিকিৎসাশাস্ত্রের এক বিশেষ অঙ্গ। মানবদেহের কোনো অঙ্গে, বিশেষত কিডনি বা গলব্লাডারে স্টোনের উপস্থিতি বোঝার জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তার চৌম্বক আবেশ বলতে কী বোঝো? 2+1। চৌম্বক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যেসব পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় সেই সব পদার্থকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। অচৌম্বক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না কিংবা যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না সেই সব পদার্থকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণ কাঠ, কাঁচ, তামা, সোনা ইত্যাদি। প্যারা চেঞ্জ করে লিখবে, একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করলে বা খুব কাছে আনলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। পরে হচ্ছে এলইডি কি? এলইডির দুটি ব্যবহার লেখো। এলইডির অর্থ লাইট ইমিটিং ডায়োড হলো বিশেষভাবে তৈরি এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা অল্প আলোতে উজ্জ্বল আলো দেয়। এই ধরনের বাল্বে কোনো ফিলামেন্ট থাকে না। ধনাত্মক প্রান্ত অপেক্ষাকৃত বেশি হয় ঋণাত্মক প্রান্তটির তুলনায়। এলইডির ব্যবহার: 1. বিভিন্ন রঙের আলো পেতে এলইডি ব্যবহার হয়। 2. এলইডির মধ্যে অল্প পরিমাণ সামান্য তড়িৎ প্রবাহিত করেই তীক্ষ্ণ উজ্জ্বল আলো জ্বলে ওঠে, ফলে তার ব্যবহারযোগ্যতাও বাড়ে। পরে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তার সঙ্গে প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? 1+2। উদ্ভিদ ও জীবদেহ থেকে উৎপন্ন হয়ে ভূ অভ্যন্তরে সঞ্চিত থাকা গচ্ছিত বা অপুনর্ভব শক্তি সম্পদকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। প্রচলিত শক্তি কাকে বলে? যে সমস্ত শক্তি বর্তমানে বহুল পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রচলিত শক্তি। এই শক্তি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতি। এটা হলো চিরাচরিত শক্তি বা প্রচলিত শক্তির উদাহরণ। অপ্রচলিত শক্তি: যে সমস্ত শক্তি বর্তমানে স্বল্প পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় অথচ ভবিষ্যতে বহুল পরিমাণে ব্যবহারের সম্ভাবনা আছে তাদেরকে বলা হয় অচিরাচরিত শক্তি। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি, জৈব গ্যাস প্রভৃতি এটা হবে অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উদাহরণ। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো একটি প্রশ্নের মান 1। মূলের ডগায় টুপির মতো অংশকে বলে মূলরম, মূলত্র, উপ একক, মুকুলাবরণী। উত্তর হবে মূলত্র। প্রশ্ন, আমের যে অংশটি আমরা খাই বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক সবকটি। উত্তর হবে মধ্যত্বক। 2 দাগে রয়েছে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। মটর গাছে মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখ। উত্তর হবে রাইজোবিয়াম। পরের প্রশ্ন, আমকে সরল ফল বলা হয় কেন? আমের ফলত্বক রসালো শাঁসালো প্রকৃতির, তাই আমকে সরল ফল বলে। 3 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, সাপ কেন বারবার জিভ বার করে বা জেক্সবন অর্গান কি, এর কাজ কি? সাপের মুখের ভেতর ওপরের তালুতে জেক্সবন অর্গান থাকে। সাপ যখন জিভটা বাইরে বার করে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়, সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণগ্রাহক জেক্সবন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয়, যা উদ্দীপনা সৃষ্টি করে। ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে, তাই সাপ প্রায় জিভ বের করে। পরে যে বর্ধনশীল অঞ্চল কাকে বলে, এর কাজ লেখো। মূলত্র অঞ্চলের ঠিক ওপরের অবস্থিত অঞ্চলটিকে বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল বলে। এই অঞ্চলের কোষগুলি আকার ও আয়তনে বৃদ্ধি পেয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। দাঁড়ি। বর্ধনশীল অঞ্চলের কাজ: বর্ধিষ্ণু অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়। অঙ্কুরোদ্গম কাকে বলে? তার সঙ্গে হচ্ছে রসগোল্লার গাঢ় রস সহজে পচে না, অভিস্রাবণ চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। অঙ্কুরোদ্গম কাকে বলে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, অক্সিজেন ও এর উষ্ণতার প্রভাবে বীজের সুপ্তাবস্থা দূরীভূত হয় এবং ভ্রূণটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের বাইরে নির্গত হয় তাকে অঙ্কুরোদ্গম বলে। প্যারা চেঞ্জ করে লিখবে,
রসগোল্লার গাঢ় রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসের অভিস্রাবণ চাপ বেশি। ফলে রসগোল্লার গাঢ় রসে কোনো জীবাণু এসে যুক্ত হলে জীবাণুর কোষ থেকে জল বহি অভিস্রাবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে। ফলে জলের অনুপস্থিতিতে জীবাণুরা বংশবিস্তারে অসমর্থ হয়, ফলে জীবাণু মারা যায়। তাই রসগোল্লার গাঢ় রস পচনের হাত থেকে রক্ষা পায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যাদের বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।